আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ স্মরণে গণমিনার নির্মাণের উদ্যোগ, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে ঐকমত, নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনও মতভিন্নতা। ৫ ইসলামী ব্যাংক একীভূত হবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ঘোষণা। উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিশ্বযুদ্ধের আভাস। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েল লণ্ডভণ্ড, আহতের সংখ্যা শতাধিক। বলের গ্রাউন্ডে টেস্টের নাটক, শ্রীলঙ্কার স্থির ব্যাটিং। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর স্মরণে শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও গণপ্রতিরোধের ইতিহাসকে জীবন্ত করে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে গণমিনার বাস্তবায়ন কমিটি। এই কমিটি পরিকল্পনা করেছে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে নির্মাণ করা হবে এক গণমিনার, যা হবে এই গণ অভ্যুত্থানের বিজয় ও সংগ্রামের চেতনাকে ধারণ করার স্মারক। নির্মাণের জন্য স্থান হিসেবে বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বর নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ৫ আগস্টে জয়ের মাধ্যমে এই দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১৪০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের স্মরণে এই গণমিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় গণমিনার বাস্তবায়ন কমিটি। আলাপ আলোচনার মাধ্যমে আমরা জুলাইকে বোঝার চেষ্টা করছিলাম যে জুলাইকে ২০২৪-এর জুলাইকে যদি আমরা কিছু শব্দবন্ধে বোঝার চেষ্টা করি, তাহলে এটা একই সাথে শোক এবং সাহসের একটা গল্প ছিল। কিন্তু সেই শোক এবং সাহসের গল্প ২০২৫ আসতে আসতে এখন ১ বছর হওয়ার আগে আমরা লক্ষ্য করলাম যেখানে অনেক রকম অর্জনের সাথে কিছু বিসর্জন, কিছু তর্ক বিতর্ক এবং বিক্ষোভ এবং প্রাপ্তি, একই সাথে অনেক রকম বিস্তৃততা, যেটা বললে রাখো, এরকম একই সাথে অনেক কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই গণঅভ্যুত্থানটা আমরা যখন কনসেপচুয়ালাইজ করতে গেলাম, নিজেদের মধ্যে গল্প করছিলাম, একটা জিনিস বারবার আমরা ফিরে ফিরে পাচ্ছিলাম যে আসলে মানে জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই ব্যাপারটা কিন্তু আসলে ভুলে না যাওয়ার লড়াই। আমরা ভুলে যাই সবকিছু, আমরা খুব দ্রুত একটা ঘটনাকে ভুলে নতুন একটা ঘটনায় ঢুকে যাই এবং আমাদের যে মনে রাখা হয় না, আমরা যে অনেক কিছু হারিয়ে ফেলি, এই হারিয়ে যাওয়াটাই এক ধরনের নতুন আর একটা সংকট তৈরি করে। সেটা মাথায় রেখে আমরা উপলব্ধি করলাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ এই স্বৈর শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার আমলে যে স্বৈর শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে মৌলিক মতৈক্য তৈরি হয়েছে, তবে উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনও সবাই একমত হওয়া যায়নি। এ বিষয়ে আলোচনা আগামী রোববার অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের অধিবেশনে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের মুলতবি অধিবেশনের পরে বিরতির সময় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংলাপ সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদের উচ্চকক্ষের ১০০ সদস্যের বিষয়টি নিয়ে দলগুলো একমত হয়েছে, তবে উচ্চকক্ষের নাম ও গঠনের পদ্ধতি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরের আলোচনায় এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দল সংখ্যানুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের পক্ষে মত প্রকাশ করেছে। জামায়াত উভয় কক্ষকে সংখ্যানুপাতিক করার পক্ষে। অন্যদিকে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসনে নির্বাচন সমর্থন করছে। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তকরণ, যেটা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ হিসাবে পরিগণিত হবে। এবং আরেকটি বিষয় ছিল জাতীয় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা। আমরা প্রথম এজেন্ডাটা সম্পন্ন করতে পেরেছি সময়ের অভাবে, এবং আমাদের জিআইএস এর কিছু উপাত্ত এখনো বাকি আছে বিধায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণী বিষয়ক আলোচনাটা আজকে আর আমরা এগিয়ে নিয়ে নেই। আমরা আশা করছি আগামী সপ্তাহের শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। এই আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের ৫টি বেসরকারি ইসলামী ব্যাংক শিগগিরই একীভূত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না। অর্থাৎ এই সংহতকরণ প্রক্রিয়া তাদের জন্য কোনো অশনি সংকেত নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে ব্যাংকগুলো আরও সুদৃঢ় ও কার্যকরী হয়ে উঠবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশের ৫টি ইসলামী ব্যাংক শিগগিরই একীভূত হয়ে তৈরি হবে একক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বেসরকারি খাতের 5টি ইসলামী ব্যাংকে দ্রুতই একীভূত করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যাংকগুলোর কর্মীরা চাকরি হারাবেন না বলে নিশ্চিত করেছেন তিনি। রবিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এটা দুটোই আমরা প্রক্রিয়াগতভাবে আমরা খোলা রেখেছি, যে আমরা একটা ফান্ড করব অথবা এবং তারাও তাদের ফান্ড নিয়ে আসবে। গভর্নর বলেন, নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা আশা করি পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নেবে। তবে নির্বাচনের আগে আমরা আগামী কয়েক মাসের মধ্যে এই 5 ব্যাংক মার্জার করব। তিনি আরও জানান, ব্যাংক কর্মীদের উদ্বেগের কারণ নেই। প্রয়োজন হলে শাখাগুলো স্থানান্তর করা হবে, এমনকি শহরে বেশি শাখা থাকলে সেগুলো গ্রামে পাঠানোর ব্যবস্থাও নেওয়া যেতে পারে। অতিরিক্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাচার হওয়া সম্পদ উদ্ধারের জন্য ধাপে ধাপে এগোতে হবে। এর জন্য আদালতের চূড়ান্ত রায় ছাড়া সম্পদ উদ্ধার সম্ভব নয়। এছাড়া তিনি অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা এডিআর পদ্ধতির কথাও উল্লেখ করেন। এই পদ্ধতিতে আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত আনা সম্ভব। তবে কোন পথে এগোবে আদালত নাকি এডিআর, সেটি নির্ধারণ করবে সরকার। সম্পত্তির বিভিন্ন সম্পদের তথ্য দিয়ে দিচ্ছি, বাংলাদেশ থেকে কত টাকা লুট করা হয়েছে, কোন ব্যাংক থেকে কী হয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে। সেটার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে দ্যার ইজ এনাফ এভিডেন্স আছে টু প্রসিড ফার্দার। সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করবে। গভর্নর বলেন, দেশের সম্পদ উদ্ধারে দেশের আদালতে এবং বিদেশি সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতেই মামলা পরিচালনা করতে হবে। এই লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ, যা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারে। এবি নিউজ টেক্সট রিপোর্ট। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তেজনা সৃষ্টি করেছে। দেশের রাজধানী পিয়ংইয়নের সুনাম থেকে উত্তর পশ্চিম দিকে 10টি মাল্টি লঞ্চার মিসাইল ছোড়ার খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি তারা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত সীমিত এলাকা কভার করে, তবে এর প্রভাব ও বিপদ সীমা ব্যাপক। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশনের পরিপন্থী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না বলে জানানো হলেও দেশটি তা মানছে না। এই অবৈধ পরীক্ষা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যেখানে দক্ষিণ কোরিয়া সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে বিশ্বযুদ্ধের আভাস দিচ্ছে। আজ বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায়। একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে দেশটিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 7 আহত হয়েছেন, যার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 4টি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে 3টি এলাকা মধ্যাঞ্চলে আর একটি তেল আবিবের গুশদান এলাকায় অবস্থিত। এই হামলার তীব্রতা ও বিস্তার দেখিয়ে দেয় মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘর্ষে গত 5 দিনে আহত ও নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হলেও ইসরায়েলি কর্মকর্তা এই সংখ্যাগুলো প্রকাশ করছে না। তবে জানা গেছে, এই অভিযানে বেশ কিছু মানুষ আহত ও নিহত হয়েছেন। অপরদিকে ইরানের আক্রমণের পরে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রের জবাব দিতে শুরু করে। এই উত্তেজনাকর পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। গল টেস্টের তৃতীয় দিনে পিচের পরিস্থিতি ছিল খুবই চ্যালেঞ্জিং, যেখানে বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না। উইকেটে দেখা পেতে হলে থাকতে হবে খুবই চতুর বোলিং কৌশল, যা বাংলাদেশ পারেনি। বিপরীতে শ্রীলঙ্কার ব্যাটাররা ধীরে সুস্থে খেলে নিজেদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ফলে বাংলাদেশের জন্য খুব একটা সুযোগ তৈরি হয়নি। শ্রীলঙ্কা দল এরপর নিজেদের প্রথম ইনিংস শুরু করে লাঞ্চের আগে 27 ওভার ব্যাটিং করে 1 উইকেটে 100 রান তুলেছে।
এই ইনিংসের মধ্যেই 13তম ওভারে লাহিরু উদারার একমাত্র উইকেট তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। গতদিনে 9 উইকেটে 484 রান করে বাংলাদেশের ইনিংস শেষ হয়। তবে এই দিন সকালে দলের ব্যাটিং ধস শুরু হয়। নাহিদ রানা 8 বলে 0 রান করে ক্যাচ দেন, ফলে দলের শেষ উইকেট পতন ঘটে। বাংলাদেশ এরপর আরও 11 রান যোগ করে মোট 495 রানে ইনিংস ঘোষণা করে। আসিতা ফার্নান্দো 4 উইকেট নিয়ে বাংলাদেশের মূল ধাক্কার কারণ হন, আর হাসান মাহমুদ অপরাজিত ছিলেন 7 রান করে। অপরদিকে শ্রীলঙ্কা প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগে 27 ওভারে খেলেছে। 100 রান সংগ্রহ করে তারা 1 উইকেট হারিয়েছে। শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেট হারিয়ে 368 রান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।